আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম নাবার পাশের চেয়ারটায়। আমার কেন জানি খুব হাসি পাচ্ছিল, কিন্তু হাসতে ইচ্ছা করছিল না, তাই হাসি আটকে বসেছিলাম। হাসি আটকে রাখতে একটু কষ্ট হচ্ছিল বটে, কিন্তু তাও কেন জানি আটকে রাখছিলাম। সৃজন ভাইয়াকে এই প্রথম নাবার সাথে এতক্ষণ বকবক করতে দেখলাম, কিন্তু ওদের বকবকানিতে আমি যুক্ত হলাম না। কিছুক্ষণ আনমনে বসে থেকে কি যেন ভাবলাম, কি ভাবছিলাম ঠিক তাও জানি, তবে হুট করেই মনে হলো প্রিয়মের তো ঠান্ডা লেগেছে। ওকে এখন কল দিয়ে দেখি তো কি করছে। রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে প্রিয়মের নাম্বারটা ডায়াল করতে যাব, ঠিক তখনই প্রিয়মের ফোন আমি তাড়াতাড়ি রিসিভ করে বললাম, তোমার ঠান্ডা ভালো হয়ে গেছে। প্রিয়ম কাকে যেন কি বলে আমার কথার উত্তর না দিয়ে ও উল্টো জিজ্ঞাসা করল, আচ্ছা আদা চা খেলে নাকি ঠান্ডা ভালো হয়ে যায়? শুনেছি তো এরকম। ওহ, তোমার কোনো অভিজ্ঞতা নেই আদা চায়ের? না, আমার আছে। আদা চা মারাত্মক ঝাল হয়। আচ্ছা রাখি, জ্বর উঠতেছে। এই তোমার জ্বরও উঠছে নাকি? 360 ডিগ্রি জ্বর। কি? রাখলাম, পরে কথা বলবো। প্রিয়ম ফোন রেখে দিলেও আমার মাথা 360 ডিগ্রি পজিশনে ঘুরতে লাগল। ওর জ্বর নাকি 360 ডিগ্রি? মানুষ তো 104-5 জ্বর হলেই মারা যায়। আমাকে পাগল পেয়েছে নাকি? তারপরও চিন্তা হচ্ছে খুব। বিকেল পর্যন্ত প্রিয়মকে নিয়ে আমার চিন্তা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বিকেলের পর যেই নাবা শুনল ওর জ্বর হয়েছে, সেই ও হেসে গড়িয়ে পড়ল বিছানায়। নাবার মতে প্রিয়ম অসুস্থ হওয়ার আগেই ট্রিটমেন্ট শুরু করে দেয়, আর সামান্য অসুস্থ হতে পারলে সেটাকে তিল তাল বানিয়ে ইয়া বড় করে ফেলে, এমনভাবে বলবে যেন সে মারাত্মক অসুস্থ, কিন্তু গিয়ে দেখবে সে দিব্যি সুস্থ আছে। তার অসুস্থ হওয়ার মেয়াদ একদিন পরেই সে ভালো হয়ে যাবে, তবে এই একদিনেই সে বাসার সবাইকে কাজ করিয়ে করিয়ে আধমরা বানিয়ে ফেলবে। নাবার কথা শুনে আমার চিন্তা কিছুটা কমলেও রয়ে গেছে অনেকাংশেই। যাই হোক, অসুস্থ তো হয়েছে। আমি প্রিয়মকে যতবার না ফোন করেছি তার থেকেও বেশি ফোন দিয়েছে প্রিয়ম। ফোন করেই মা ও মা আল্লাহ গো আরও অনেক ডাক। মাঝে মাঝে বিরক্ত হয়ে কেটে দিয়েছি, আবার মাঝে মাঝে বলেছি ভালো ট্রিটমেন্ট করাও। আবার কখনো বলেছি চুপচাপ শুয়ে থাকো। প্রিয়মের কথা শুনে মনে হচ্ছিল পৃথিবীতে একমাত্র প্রিয়মেরই জ্বর হয়েছে। যাই হোক, একটা দিন কোনোমতে কেটে গেল, প্রিয়মও সুস্থ হয়ে গেল। সে দিব্যি সুস্থ হয়ে ঘোরাঘুরি করছে। নাবা প্রিয়মকে দেখে বলল, আমি আগেই বলেছিলাম খাজনার থেকে বাজনা বড়। আমি হাসলাম। প্রিয়ম নাবাকে তাড়া করতেই নাবা ছুটে পালালো। আমিও সুযোগ খুঁজছিলাম নাবা চলে যাওয়ার, কারণ নাবা চলে গেলেই আমি প্রিয়মের বুকে মাথা রেখে বসতে পারব। প্রিয়মের বুকে মাথা রাখতেই আমার ঘুম চলে আসে। আজও চলে আসছিল। হঠাৎ করেই প্রিয়ম বলল, এই বুচি, তুমি কোথায় ভর্তি হবে? ঢাকাতে নাকি নেত্রকোনাতেই? কি জানি, আব্বু বলছিল নেত্রকোনাতে ভর্তি হতে। কিন্তু আমি চাইছি এইখানেই কোথাও একটা ভর্তি হয়ে যাব। কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, তুমি নেত্রকোনাতেই ভর্তি হও। আমি মাথা তুলতে চাইছিলাম, কিন্তু প্রিয়ম মাথাটা ওর বুকের সাথে চেপে ধরে বলল, তুমি কবে বাড়ি যাবে? জানি না। তুমি যতদিন এখানে থাকবে ততদিনের মধ্যে আমি যেদিন এখানে আসব সেদিনগুলোতেও তুমি এভাবেই আমার বুকে মাথা রেখে বসে থাকবে, আর আমি তোমার চুলে বিলি কাটব। প্রিয়মের কথাতে যেন একটা আকুলতা ছিল। কেন প্রিয়ম এভাবে বলেছিল আমি জানি না। ওর কথাটা আমি ফেলতে পারিনি, শুধু নিঃশব্দে গাল বেয়ে এক ফোঁটা পানিতে প্রিয়মের শার্ট ভিজে গেল। আমি ঢাকায় থাকাকালীন প্রিয়ম 2 বার এসেছিল। সেই 2 বার প্রিয়ম আমার সাথে কোনো কথাই বলেনি, শুধু বুকে টেনে নিত। প্রিয়ম আমার চুলে হাত বুলাত, আর আমি নীরব শ্রোতার মতো প্রিয়মের প্রত্যেকটা হৃদস্পন্দনের আওয়াজ শুনতাম। কখনো যেন হাহাকার খুঁজে পেতাম আওয়াজগুলোতে, আবার কখনো পেতাম ভালোবাসা। শেষ যেদিন আমি চলে যাব তার আগের দিন প্রিয়ম এসে বলল, তুমি ঢাকাতেই ভর্তি হয়ে যাও।
আমি যথাসাধ্য চেষ্টা করলাম ঢাকাতে ভর্তি হওয়ার, কিন্তু আব্বু রাজি ছিল না, তিনি আমাকে নেত্রকোনাতেই ভর্তি করবেন। আব্বু যখন জেদ করে তখন পুরো পৃথিবী এক পাশে থেকে চিৎকার করে আর তিনি আরেক পাশে তার সিদ্ধান্তেই অটল থাকে। তাই ব্যর্থ হয়ে যখন প্রিয়মের কাছে গেলাম, প্রিয়ম তখন এক ঝটকায় আমাকে তার বুকে টেনে নিল, কিছুক্ষণ পর বলল, হয়তো তুমি এখন ব্যস্ত হয়ে পড়বে, হয়তো আমিও এখন ব্যস্ত হয়ে পড়ব। ব্যস্ততার মাঝে হয়তো আমাদের দেখা করার সুযোগ হবে না, মাঝে মাঝে কথাও না হতে পারে, কিন্তু আমাদের মাঝে দূরত্ব আসতে দিও না। কিন্তু আমার কাছে এই প্রথম মনে হলো প্রিয়ম বাচ্চাদের মতো বিহেভ করছে। সে আমাকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে ধরেছিল যেন আমি এই মুহূর্তেই হারিয়ে যাব, যেন আমাদের আর কোনোদিন দেখা হবে না। আমাকে প্রিয়মের কাছ থেকে বিদায় নিতে হয়েছিল। আমি যখন প্রিয়মের কাছ থেকে বিদায় নিলাম, ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিলাম না। কি বলবো বুঝতে পারছিলাম না, তারপরও বললাম, প্রতিদিন আমার জন্য চিঠি লিখবে, কিন্তু তারপর সপ্তাহ শেষে চিঠিগুলো পাঠিয়ে দিবে। প্রিয়ম হেসে ফেলেল আমার কথা শুনে। প্রিয়মের বুকে মুখ লুকিয়ে ওর থেকে চোখের পানি লুকানোর কায়দা বেশ রপ্ত করে ফেললাম। কোনোমতে চোখের পানি মুছে আমি সেদিন বাড়িতে চলে এসেছিলাম। বাসায় আসার পর আমার সময়গুলো কাটত না। প্রিয়মের সাথে আমার সময়গুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যেত। আমি সবসময় প্রিয়মকে আমার কাছে চাইতাম। তারপর নতুনকে ভর্তি, পড়ালেখা, আরও কত ঝামেলা, কিন্তু সব ঝামেলার মধ্যেও যখন কানে আমাদের মধ্যে দূরত্ব আসতে দিও না কিন্তু কথা বাজত, তখনই আমি প্রিয়মকে কল দিতাম, সেটা হোক রাত 2টো কিংবা 3টে, কলেজ টাইম কিংবা প্রিয়মের কাজের টাইম। আর প্রিয়মের চিঠি তো আছেই। ইদানিং আমিও চিঠি লিখা শিখে গেছি, অনেক বড় বড় চিঠি লিখে ফেলি, সবটাই প্রিয়মকে নিয়ে। প্রিয়ম ছাড়া কিছুই থাকে না চিঠিগুলোতে। পোস্ট অফিসের লোকটা আমাকে চিনে গেছে বললে ভুল হবে, খুব ভালোভাবে চিনে গেছে, কারণ প্রিয়মের চিঠিগুলোতে কখনো আমার নাম থাকত না, সব সময় লিখত ওই একটা লাইনই লিখত, প্রিয়তমার প্রিয়তম চিঠিটা তার প্রিয়তমাকে পাঠিয়েছে। প্রত্যেক বুধবারে আমি প্রিয়মের চিঠি আনতে যেতাম আর ওকে চিঠি পাঠাতে যেতাম। এখন আর পোস্ট অফিসের কাকাকে খামের উপরের লাইনটা বলতে হয় না, আমাকে দেখেই চিঠিটা দিয়ে দিত। মাঝে মাঝে খুব অস্বস্তি হতো তার হাত থেকে চিঠি থেকে, একজন বয়স্ক লোক আমাদের ভালোবাসার সাক্ষী। তবে ভালোও লাগত, লোকটা আমাকে তার মেয়ের মতো আদর করত। মাঝে মাঝে তার প্রেম কাহিনীও বলত। খুব মনোযোগ দিয়ে তার কাহিনী শুনতাম। আমাদের সম্পর্কটা একটা অদ্ভুত গতিতে চলছিল। সম্পর্কের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো রাগারাগি হয়নি। দুজনের কারো মধ্যেই দেখা করার সময় মিলত না। প্রিয়ম কখনো আমাদের এলাকায় আসেনি, দেখা করার জন্য সব সময় আমাকেই ঢাকা যেতে হতো, তাও সেটা মাস 6 পর পর অথবা 1 বছর। এভাবে কোনো সম্পর্ক ঠিকে কিনা আমি জানি না, তবে আমাদের সম্পর্কটা ঠিকই ছিল, বোধহয় সেটা দুজনের চেষ্টার ফল ছিল। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আমরা এতগুলো দিন একসাথে কাটিয়ে ফেলেছি, কিন্তু পরিবারের কেউ জানেই না। বাড়ির লোকেরা বিয়ের জন্য চাপ দিচ্ছিল। একদিন শুনলাম আম্মু আব্বুকে বলছে, মেয়ের বিয়ের কথাটা তো ভাবো, মেয়ে তো বুড়ি হয়ে যাচ্ছে। আব্বু রসিকতা করে বলল, মেয়ের মা তো এখনো বুড়ো হয়নি, তাহলে মেয়ে বুড়ো হয়ে গেল কিভাবে? আমার কোনো চিন্তাই ছিল না। প্রিয়ম চাকরি করছে অনেক দিন, সে মোটামুটি প্রতিষ্ঠিত, তাই এখন তাকে বিয়ের কথা বলাই যায়। কিন্তু আমি যা ভাবলাম তার কিছুই হলো না। আমাদের আচরণ হঠাৎ করেই পাল্টে গেল। আমার না প্রিয়মের আচরণ পাল্টে গিয়েছিল, হঠাৎ করেই চিঠি দেওয়ার সময় পাল্টে গেল, সপ্তাহ থেকে মাসে গিয়ে ঠিকল সময়টা, ফোনালাপও কমে গিয়েছিল, আর দেখা তো আগেও হতো না। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা একেবারে শেষ প্রান্তে ঠেকে গিয়েছিল। প্রিয়ম কেমন যেন একটা দায়সারা গোছের উত্তর দিয়ে আবার হারিয়ে যেত। যদি থাকে জিজ্ঞাস করতাম, তুমি এখন আর চিঠি লিখো না কেন? সেই উত্তরে বলতো, সময় পাই না।
কাজের চাপ বেড়ে গেছে। তুমি আগের মতো কথা বলো না কেন? কাজের চাপ। সবকিছুতেই কাজের চাপের অজুহাতে এড়িয়ে দিত। একটা সময় প্রিয়ম আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিল। আমি ভাবলাম হয়তো কাজের চাপেই যোগাযোগ করতে পারে না। কিন্তু সময়টা আস্তে আস্তে বাড়তে লাগল। 1-2 সপ্তাহ করে প্রায় 4 মাস কেটে গেল। প্রিয়মের কোনো খবর নেই। আমি আরও ব্যাকুল হয়ে গেলাম। পুরো পাগলের মতোই 4 মাসে 120টা রাত আমি ঠিক ঘুমাইনি। যদি প্রিয়ম ফোন করে আমি যদি সেই কল ধরতে না পারি এমন মনে হতো, তাই ঘুমাতে না পারি না। ওকে প্রত্যেক সপ্তাহে চিঠি লিখি কিন্তু তার উত্তর আসে না। পড়ালেখায় তো মনোযোগ নেই, কোনোদিন ক্লাসে যাই না। আম্মু আপু কারণ জিজ্ঞাস করে বলি শরীর ভালো লাগে না। তারপর সারাদিন রুমে দরজা বন্ধ করে রাখি। মাঝে মাঝে ক্লাস করতে গেলেও বন্ধুদের এড়িয়ে যেতাম। একদিন ক্লাস করে বাইরে আসছিলাম, হঠাৎ করেই পুষ্প বলল, দোস্ত কি হয়েছে তোর? কিছু না। ওহ, আমাদের বাসায় চলতো, আজকে আমার বোন মুনিয়ার জন্মদিন। না, আমার না ভালো লাগছে না। আরে ভালো লাগবে, চল আমার সাথে। আমার কোনো কথা না শুনেই পুষ্প জোর করেই আমাকে ওর বাসায় নিয়ে গেল। আমি ওর বাসায় গিয়ে জন্মদিনের অনুষ্ঠানের কোনো চিহ্নই নেই। আমি পুষ্পর দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই পুষ্প বলল, চল আমার রুমে বসি। আমি কোনো কথা না বলে পুষ্পর রুমে গিয়ে বসলাম। পুষ্প আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখতেই আমি কেঁদে দিলাম। পুষ্প সব বুঝে গেছে, ও সব বুঝে যায়। পুষ্প বলল, মিথ্যা কথা না বললে তো তুই আসতি না। কি হয়েছে তোর? কেন করছিস এসব? তোর কি হাল হয়েছে তুই দেখেছিস? এই কয় মাসে তুই শুকিয়ে হাড্ডি হয়ে গেছিস। কি হয়েছে তোর? আমাকে বল। আমি কিছুই বলতে পারছি না। আমার কান্নার বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতদিনের কষ্টগুলো কান্না হয়ে বের হচ্ছে। পুষ্প আবার বলল, আরে বল না, কি হয়েছে? প্রিয়মের সাথে কিছু হয়েছে নাকি? আঙ্কেল তোর আর প্রিয়মের সম্পর্কটা মেনে নিচ্ছে না। 4 মাসে ধরে আমার প্রিয়মের সাথে কোনো যোগাযোগ হয়নি। কথাটা বলতে আমার অনেক কষ্ট হচ্ছিল, ঠিকমতো শব্দগুলো উচ্চারণ করতে পারছিলাম না। পুষ্প বলল, ঝগড়া করেছিস ওর সাথে? ঝগড়া করে সম্পর্ক ভেঙে দিয়েছিলি? কোনো কথা কাটাকাটি? আমি মাথা নেড়ে না করলাম। পুষ্প একটু রেগে গিয়ে বলল, আরে এভাবে কি করে যোগাযোগ বন্ধ করে দিবে? ভালো না লাগলে ব্রেকআপ করে দিত। এভাবে তোকে কষ্ট দেওয়ার মানে কি? তুই জানতে চাসনি ওর কাছে? আমি কি করে জানতে চাইব ওর কাছে? ওর আমার ফোন ধরছে না, চিঠির উত্তর দিচ্ছে না। আমি ওকে কোথায় পাবো এসব জিজ্ঞেস করার কেন? কেন ওকে যেখানে পেয়েছিলি আগে, সেখানে? পুষ্পর কথা শোনার পর আমি ওর দিকে তাকালাম। পুষ্প ঠিক কথায় বলেছে, আমি ঢাকা গেলেই তো প্রিয়মকে পাই। এই কথাটা আমার মাথায় এতদিন আসেনি কেন? আমি পুষ্পকে জড়িয়ে ধরলাম। পুষ্প আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দেখলি, আমিও কিন্তু ভালো আইডিয়া দেই। আচ্ছা তোর সমস্যা থাকলে আমার সাথে শেয়ার তো করতে পারিস, তাহলে তো কোনো একটা সাজেশন পাবি ওই সমস্যাটা সমাধান করার জন্য। না, উনি সবকিছু নিজের মধ্যে চেপে রাখবে। আমি পুষ্পর বাসা থেকে আসার পর মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম ঢাকায় যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করেই জ্বর উঠে গেল। তাও রাতে খাবার টেবিলে বসে আব্বুকে বললাম, আমি ঢাকায় যাব কালকে। আব্বু কিছু বলার আগেই আম্মু বলল, ঢাকা কেন? এখন ঢাকা যাওয়ার দরকার নাই। 2 দিন পর ওই প্রফেসর পাত্রটা তোকে দেখতে আসবে। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু প্লিজ। আব্বু কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেল। আম্মু আমার চেয়ারের পাশে বসে বলল, এই তুই কি চাস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর মতিগতি আমার ভালো লাগছে না। আমি বিরক্ত হয়ে উঠে গেলাম। আম্মুর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই।
আব্বু অনুমতি দেওয়ার সাথে সাথেই ব্যাগ গুছিয়ে নিলাম। কিন্তু আব্বু এত তাড়াতাড়ি অনুমতি কেন দিল তা বুঝলাম পরে, যখন আব্বু বলল, বাসার সবার মন মেজাজ ভালো থাকে না, তোমার ফুপি সব দিক একা সামলাতে হিমশিম খাচ্ছে, তুমি তাকে হেল্প করো। কিন্তু বুঝাতে পারলাম আমাকে ঢাকা যাওয়ার অনুমতি দেওয়া হলো কেন, কিন্তু বাসার সবার মন মেজাজ কেন ভালো থাকে না এটা জানার জন্য যখন আব্বুকে জিজ্ঞাসা করলাম আব্বু আমাকে বলবে, তার আগেই আব্বুর ফোন আসাতে আব্বু চলে গেল। এখন ঢাকায় একা যাওয়া আশা করতে পারি। তারপরও ফুপি তাদের গাড়িটা পাঠিয়ে দিল আমাকে নেওয়ার জন্য। যাই হোক, আমার জন্য ভালোই হলো। গাড়ি ঢাকার উদ্দেশ্যেই চলছে, স্বাভাবিক গতিতেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গাড়ি ধীরে ধীরে চলছে। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, আর কতক্ষণ লাগবে? ড্রাইভার আমার কথা শুনে হেসে বলল, ম্যাডাম সবে তো রওনা দিলাম, আরও অনেক দেরি। কেন, আপনার খারাপ লাগছে নাকি? গাড়ি থামাবো? না, গাড়ি থামালেই দেরি হবে। আমার অনেক খারাপ লাগছে, জ্বর আরও বেড়েছে, মাথা ব্যথা করছে, গলা শুকিয়ে গেছে। পানি খেতে হবে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া পানি আছে? আছে ম্যাডাম, তবে গরম মনে হয়। সামনে দোকান থেকে ঠান্ডা পানি কিনব নাকি? অনেকক্ষণ যাওয়ার পর দোকান পাওয়া গেল। ড্রাইভার গাড়ি থামিয়ে পানির বোতল কিনে আনলো, কিন্তু এক চুমুকের বেশি পানি খেতে পারলাম না, পানি তিতটুকে লাগছিল। ঢাকায় যখন পৌঁছালাম তখন 8টা বাজে। আমি বাসায় ঢোকার পর ডাইনিং টেবিলে বসা ছেলেটার উপরেই প্রথম চোখ পড়ল। চিনতে ভুল হয়নি, প্রিয়ম আর সৃজন ভাইয়া বসে আছে। সৃজন ভাইয়া প্রিয়মকে কিছু বলছিল। নাবা ফুপি আমাকে দেখে বলল, তুই এমন শুকিয়ে গেছিস কেন তমা? চোখ তো ভিতরে বসে গেছে। সৃজন ভাইয়া আমার দিকে তাকালো। প্রিয়মও তাকালো আমার দিকে, কিন্তু সাথে সাথে চোখ নামিয়ে নিল। নাবা স্বভাবতই অনেক কথা বলছিল, কিন্তু আমি সায় না দেওয়াতে তেমন কিছু বলল না। আমার প্রিয়মের কাছে অনেক কিছুই জানার ছিল, আর যেহেতু আমি প্রিয়মকে পেয়ে গিয়েছিলাম সেহেতু আমি সময় নষ্ট করতে চাইছিলাম না, সুযোগটা ব্যবহার করতে চাইছিলাম। হয়তো এরপর প্রিয়ম আমার সামনে আর নাও আসতে পারে। আমি কোনোমতে ব্যাগটা রেখে তাড়াতাড়ি ডাইনিং রুমে গেলাম। না প্রিয়মকে পেলাম, আর না সৃজন ভাইয়াকে। ফুপি আমাকে দেখে বলল, কিরে ফ্রেশ হয়ে খেয়ে নে, সারাদিন তো মনে হয় কিছুই খাসনি। আমি রুমের দিকেই যাচ্ছিলাম, হঠাৎ প্রিয়মের গলা শুনে থমকে গেলাম। প্রিয়ম ফুপিকে বলল, মামি, আমাকে এখন যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। ফুপি এগিয়ে গিয়ে বলল, রান্না হয়েই গেছে, খেয়ে দে তারপর যাও। প্রিয়মকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি ভেবেছিলাম প্রিয়ম বোধহয় চলে গেছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুপি বলল, কি রে, যাস না, তাড়াতাড়ি যা। আমি কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। কোনোমতে ফ্রেশ হয়ে বের হতেই নাবা বলল, আপু তোমার কি হয়েছে বলো তো? কই, কিছু হয়নি। আচ্ছা প্রিয়ম কোথায়? সৃজন ভাইয়ার রুমে মনে হয়। সৃজন ভাইয়া? ও বাইরে গেছে। আম্মু কি যেন আনতে পাঠালো। আমি প্রিয়মের সাথে কথা বলতে চাই। তুই চল সাথে। আমি নাবার হাত ধরে সৃজন ভাইয়ার রুমের দিকে যাচ্ছিলাম। নাবা সবসময় আমাদের সাহায্য করত। আমি রুমে ঢুকতেই প্রিয়ম আমাকে দেখল, তারপর নাবার দিকে তাকালো। নাবার হাত ছেড়ে আমি প্রিয়মের কাছে গেলাম, ইচ্ছা করছে কিছু বলার বা শোনার আগেই ওকে কয়েকটা চড় মেরে নেই। কিন্তু আমি প্রিয়মকে আঘাত করতেই পারব না। প্রিয়মেকে আঘাত করলে যেন প্রত্যেকটা আঘাত আমার কাছেই ফিরে আসবে। খুব কষ্ট হচ্ছে, কথা বলার শক্তিটুকুও নেই। প্রিয়মের কাছে আসার আগে নিজেকে যতটুকু শক্ত করেছিলাম, তা প্রিয়মের সামনে আসার পরেই মিয়ে গেল। আমি কান্নাটা কোনোভাবেই চেপে রাখতে পারছি না, তারপরও অনেক কষ্টে আটকে রেখে বললাম, তোমার কি হয়েছে? এমন কেন করছো?
আমি আবার কি করলাম? বেশ স্বাভাবিক আর সহজ গলায় প্রিয়ম আমাকে জিজ্ঞাসা করল। আমি কিছু বলতে গিয়েও আটকে গেলাম। কিন্তু আমাকে আটকে থাকলে তো চলবে না, আমাকে বলতে হবে। আমি বললাম, আমাকে ইগনোর করছো, আমার সাথে তুমি কথা বলছো না, আমার চিঠির উত্তর দিচ্ছ না। এভাবে আর কয়দিন চললে আমি পাগল হয়ে যাব। 4 বছরে তুমি আমার প্রত্যেকটা কাজে ঢুকে পড়েছ, তোমার সাথে কথা না বললে আমি ঘুমাতে পারি না, ঠিকমতো খেতে পারি না, পড়ালেখায়ও মনোযোগ বসে না। প্রিয়ম, তুমি আমার অভ্যাস হয়ে গেছ। প্রিয়ম বিছানায় বসা ছিল, বিছানায় বসেই হাতের আঙুলগুলো ফোটাতে লাগল, আঙুল ফোটানো শেষ করে আমার দিকে তাকিয়ে বলল, অভ্যাস পাল্টে ফেলো, তাহলেই আর কষ্ট হবে না। আমি ধপ করে প্রিয়মের পাশে বসে পড়লাম, আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতেই বললাম, আমি মরে যাব। প্রিয়ম প্লিজ তুমি এমন করো না, প্লিজ। আচ্ছা আমি কি তোমায় কোনোভাবে কষ্ট দিয়েছি? আচ্ছা আমি সরি বলছি, প্লিজ। আমি প্রিয়মের হাতটা বেশ শক্ত করে ধরলাম। প্রিয়ম আমার দিকে তাকিয়ে বলল, দেখো, তোমার প্রতি একটা আকর্ষণ কাজ করছিল, সেটা এখন কেটে গেছে। এখন আর আকর্ষণটা কাজ করে না। আর নিজের উপর নির্ভরশীল হও, অন্য কারো মানে আমার উপর কেন নির্ভরশীল হচ্ছ? আমার সাথে তোমার সম্পর্ক নেই। আনুষ্ঠানিকভাবেই শেষ করে দিলাম। প্রিয়ম আমার চোখে চোখ রেখে খুব সহজে এত কঠিন কথাটা বলে দিল। আমি কিছু ভাবতে পারছি না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। প্রিয়মের হাতটা ছেড়ে দিতেই প্রিয়ম উঠে দাঁড়াল, আমিও উঠে দাঁড়ালাম, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা দেখলাম, আবার সাথে সাথে বিছানায় বসে পড়লাম। নাবা দৌড়ে পাশে বসে আমাকে ধরে বলল, কি হয়েছে? তোমার জ্বর নাকি? আমি প্রিয়মের দিকে তাকিয়ে মাথা নেড়ে না বললাম। প্রিয়ম কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর স্বাভাবিকভাবেই নাবাকে জিজ্ঞাসা করল, সৃজন কখন আসবে? ও কই গেছে? নাবা বলল, এই তো সামনেই যে দোকানটা আছে ওইখানেই বোধহয় গেছে। ও, আমি গিয়ে দেখে আসি। প্রিয়ম চলে গেল। আমি সবচেয়ে অবাক হলাম নাবার আচরণ দেখে, ও কিভাবে সবটা হজম করছে। খুব রাগ হল নাবার উপর। আমি উঠে দাঁড়িয়ে গেলাম, কিন্তু পেটের ভিতর সবকিছু আওড়াতে লাগল, বমি হবে হয়তো। মুখ চেপে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। ওয়াশরুমে পৌঁছেতেই গলগল করে বমি করতে লাগলাম। পেটে কিছু না থাকলে কি আর বমি হয়? তারপরও বমি হয়েছে, গলা প্রচণ্ড ব্যথা করছে। লক্ষ্য করলাম জামাতেও একটু আধটু বমির ছিটে পড়েছে, গা ঘিন ঘিন করছে। এখনই গোসল করতে হবে, না হলে আরও 2-1 বার বমি হতে পারে। জামাতে বমি ছিল ভেবে ওয়াশরুম থেকে বের হয়ে ব্যাগ থেকে জামা বের করছিলাম। নাবা এসে বলল, এখন জামা বের করছো কেন? আমি গোসল করব। তোমার তো জ্বর, এখন গোসল করলে আরও জ্বর হবে। না করতেই হবে, জামাতে বমির ছিটে পড়েছে। তাহলে জামাটা পাল্টে নিলেই হয়, গোসল করার কি দরকার? গোসল না করলে আরও বমি হবে। নাবা আর কিছু বলল না, আমিও ওয়াশরুমে চল গেলাম। নাবার উপর জমে থাকা রাগটা কিছুতেই ওর উপর ঝাড়তে পারছি না। প্রিয়মের এই রকম হুটহাট ব্রেকআপ করে দেওয়াটাও মানতে পারছি না। মাথার উপরের শাওয়ারটা থেকে অবিরাম পানি পড়েই চলছে, আর নিচে বসে থাকা আমার চোখ থেকে অবিরাম পানি পড়ছে। কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই মরে যাব। নাবা বারবার দরজায় ঠোকা দিচ্ছে, তাই উঠে জামা পাল্টে বাইরে বেরিয়ে এলাম। ওয়াশরুম থেকে কয়েক পা যেতেই মাথাটা ঘুরে গেল, চোখও ঝাপসা হয়ে গেল। আমি পড়ে গেলাম, মাথাটা খুব জোর কোনো একটা কিছুতে লাগল। এরপর যখন চোখ খুললাম তখন আমার পাশে সবাই, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। প্রিয়ম বসে আছে। ফুপি আমাকে বকতে শুরু করলেন। একে তো জ্বর, তারপর বাসা থেকে খেয়ে বের হলি না, রাস্তায় ও কিছু খাসনি, আর এখানে এসে কিছু খেলি না। মানুষ থাকে কিভাবে সারাদিন না খেয়ে? আমি ফুপির কথা পুরোটা শুনলাম না,
কারণ তখন কপালের একটু উপরে বাম দিকে প্রচণ্ড ব্যথা করছে, ওই জায়গাটায় হাত রাখলাম। ফুপা বলল, শাশুড়ি মা, আর একটু সরে লাগলেই খেল খতম। মারা যেতে আল্লাহ রেখে গেছে। আমি হাসলাম, মরে গেলে ভালোই হতো। কথা ভাবতে ভাবতেই প্রিয়মের দিকে তাকালাম। ফুপি বলল, 103 জ্বর, তার উপর খাওয়া নেই সারাদিন, তুই চল এখনই খেতে আয়। ফুপির কথা মতো এখন চলতেই হবে। ফুপি জোর করেই টেনে বিছানা থেকে নামাতে লাগলেন, কিন্তু আমি দাঁড়াতে পারলাম না, ব্যথায় ককিয়ে উঠলাম। বিছানায় বসে পড়লাম, বাম পা ফুলে গেছে। ফুপি পা দেখে বলল, পা মুচকে গেছে। ফুপা বলল, শাশুড়ি মাকে এনেছি আমার সেবা যত্ন করবে বলে, এখন দেখছি আমার তাকে সেবা যত্ন করতে হচ্ছে। তোমার আব্বু জানতে পারলে এখনই চলে আসবে। ফুপি একটা তেল এনে পায়ে বেশ জোরে চেপে চেপে মালিশ করতে লাগলেন। প্রচণ্ড ব্যথা পাচ্ছি, পা সরিয়ে নিতে চেয়েও পারলাম না। ফুপি শক্ত করে ধরে আছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললেন, আরেকবার সকালে তেলটা মালিশ করলেই দেখবি ভালো হয়ে যাবে। আমার খাবারটা রুমেই আনা হলো। সব জিনিসের স্বাদ তিতাকুটে লাগছিল, তাই খেতেই পারলাম না। ফুপি এসে হাতে ওষুধ ধরিয়ে দিয়ে গেলেন, আর বললেন, আমি পাশের বাসায় যাব একটু, ওই ভাবি ওই দিন বিরিয়ানি রান্না করে আমাদের দিয়ে গিয়েছিল। এখন ওই বাটিটা খালি কিভাবে দেই, তাই একটু ভুনা খিচুড়ি দিয়ে আসি। তুই ওষুধ খেয়ে শুয়ে থাক। ফুপি চলে গেলে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়ছিলাম। ঠিক তখনই নাবা রুমে ঢুকে আমাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমার নাবাকে দেখে প্রচণ্ড রাগ হচ্ছিল। ওর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার, তাই বললাম, আমি ঘুমাবো, লাইটটা অফ করে দে। আমার কথা শুনে নাবা আহত দৃষ্টিতে একবার আমাকে দেখল, তারপর লাইট অফ করে দরজা বন্ধ করে রুম থেকে বেরিয়ে গেল। রুমটা পুরো অন্ধকার হয়ে গেছে, খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে। 4 বছর শুধু আকর্ষণের জন্য প্রিয়ম আমার সাথে ছিল, এটা আমি কিছুতেই মানতে পারছি না। প্রিয়ম আমার সাথে কেন এমন করল বুঝতে পারছি না। চোখ বন্ধ করলাম, গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল বালিশে। আমার ভিতরের সবকিছু দুমড়ে মুচড়ে গেছে। আমি প্রিয়মকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারব না। দরজা খুলে কেউ ভিতরে ঢুকল। আমি তাকালাম, নাবা এসেছে দেখে আবার চোখ বন্ধ করে ফেললাম, ওর সাথে বলবো না বলে। নাবা আস্তে করে ডাকল, তমা আপু, এই তমা আপু। আপু ঘুমিয়ে পড়েছে। আমি বুঝলাম আরও কেউ সাথে এসেছে, হয়তো ফুপি হবে, তাই চোখ খুলতে গিয়েও খুললাম না। নাবা আবার বলল, প্রিয়ম ভাইয়া, তুমি তমা আপুকে সত্যিটা বলে দিচ্ছ না কেন? তুমি ওকে সত্যিটা বললে ও বুঝবে, সেটা কষ্ট হলেও মেনে নিতে পারবে। কিন্তু এখন তুমি সে কষ্টটা ওকে দিচ্ছ, তাতে ও মরে যাবে। আমি হাসব না কাঁদব বুঝতে পারছি না। প্রিয়ম আমার কাছে এসেছে। আবার পরক্ষণেই চিন্তা করলাম হয়তো সেই আকর্ষণটা এখনো কাটেনি, তাই আবার এসেছে। কিন্তু নাবা কি বলতে বলছে প্রিয়মকে? কি এমন কথা যেটা নাবা প্রিয়মকে বলার জন্য বলছে? আচ্ছা, প্রিয়ম অন্য কারো প্রেমে পড়ে নিত, নাকি বিয়ে করে ফেলেছে? 7-5 ভাবছিলাম, তখনই দরজা লাগানোর আওয়াজ পেলাম। শুনশান নীরব হয়ে আছে চারদিক, তার মাঝেও পারফিউমের গন্ধটা নাকে লাগছে, আস্তে আস্তে গন্ধটা যেন বেশি লাগছে। আমি চোখ খুললাম, কপালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম। কিছুক্ষণ পর ঠোঁটগুলো সরে গেল। আমি বললাম, আকর্ষণটা আবার কাজ করছে নাকি প্রিয়ম? 2 বাহু ধরে একটা টান অনুভব করলাম। কিছু মুহূর্ত পর নিজেকে প্রিয়মের বুকে আবিষ্কার করলাম। প্রিয়ম জড়িয়ে ধরেছে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। আমি চোখের পানি ছেড়ে দিলাম। কাঁদতে কাঁদতে বললাম, একটা কলও দাওনি, আমার খুব কষ্ট হতো, খুব। আচ্ছা, তুমি পাল্টে কেন গেলে? সারাদিনে একবারও কল দেওয়ার সময় পেতে না তুমি? সরি, মেনে নিলাম। 4 মাসের চেয়ে বেশি কষ্ট তুমি আমাকে একটু আগে দিয়েছ, সম্পর্ক ভেঙে দিয়ে আবার কেন এসেছ?
আর এসেছই যখন তখন একটা প্রশ্ন করি, আমাকে বিয়ে কেন করছো না? সম্ভব না। কেন? অন্য কাউকে বিয়ে করছো নাকি? আমি প্রিয়মের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। কথাটা আমার একদম ভালো লাগেনি। রাগ হয়েছে প্রিয়মের উপর, প্রিয়মের পিঠে নখগুলো বসিয়ে দিলাম। প্রিয়ম ধমক দিয়ে বলল, এই তমা, কি করছো? প্রিয়ম আমাকে সরিয়ে দিল। রুমের লাইট জ্বালাতে গেল। রুমের লাইট জ্বালাবে না। কথাটা বলতে বলতে আমি ওড়না খুঁজতে লাগলাম। বিছানায় হাতড়ে যাচ্ছি, কিন্তু একটু আগেই এখানেই কোথায় একটা রেখেছিলাম। প্রিয়ম জিজ্ঞেস করল, কেন? আমি কিছু না বলে খুঁজতে লাগলাম, পেয়েও গেলাম। প্রিয়ম রুমের লাইট জ্বালিয়ে দিল, আমি ততক্ষণে গায়ে ওড়না ঠিক করে দিয়ে নিলাম। প্রিয়মকে জিজ্ঞেস করলাম, লাইট কেন জ্বালিয়েছ? প্রিয়ম কাছে এসে বসল, কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকার পর বলল, চেহারায় পাল্টে গেছে তোমার। আগে কেমন বাচ্চা বাচ্চা লোক ছিল। আমি হাসার চেষ্টা করলাম, প্রিয়মের চোখের দিকে তাকানোর চেষ্টা করলাম। কিন্তু প্রিয়মের দৃষ্টি আমার উপর স্থির থাকছে না, এদিক ওদিকে ঘুরছে, আবার কয়েক সেকেন্ডের জন্য আমার স্থির হচ্ছে। দুজনেই কেমন নীরব হয়ে গেছি। আমি ভাবছিলাম প্রিয়ম কিভাবে পাল্টে গেল। সে আজ আমার দিকে তাকাচ্ছেই না। কিন্তু প্রিয়ম কি ভাবছে? কি চলছে ওর মনে? কেন ব্রেকআপের পর আবার এসেছে? এত চিন্তা নিয়েই আমি প্রিয়মকে বললাম, প্রিয়ম। প্রিয়ম দেয়ালের দিকে তাকিয়ে কি যেন দেখছিল আর ভাবছিল, আমি ডাকতেই ও চমকে উঠে তাকালো আমার দিকে, বলল, বিয়ে করবে না? না। ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটিয়ে বলল, কথাটা পরক্ষণেই আবার গম্ভীর হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, নাটা কি শুধু আমার জন্য, নাকি অন্য সব মেয়েদের জন্য? তুমি ভালো জানো। আচ্ছা, ঘুমিয়ে পড়ো, আমি যাই। আর আমাদের সম্পর্কটা কিন্তু ভেঙে দিয়েছি, এটা আর জোড়া লাগবে না। কিন্তু তুমি এমন করো না, এত কষ্ট পাচ্ছ কেন এই সামান্য বিষয়টা নিয়ে? প্রিয়ম দাঁড়িয়ে গেছে। আমিও উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, প্রিয়ম সাহায্য করল, হাঁটতে পারি, তবে ব্যথা পাচ্ছি অল্প অল্প। প্রিয়মকে জড়িয়ে ধরে বললাম, প্রিয়ম, প্লিজ চলো না, বিয়েটা করে নিই। তুমি কেন এমন করছো? আচ্ছা, আমার ফ্যামিলি কি তোমার ফ্যামিলির সাথে মানায় না? প্রিয়ম আমাকে সরিয়ে দিয়ে বলল, এটা না। দেখো, আমাদের এই সম্পর্কটা মানায় না, আর না মানায় আমাদের বিয়েটা। কেন? তার আগেই প্রিয়ম বেরিয়ে গেল। দরজার সামনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো, কি যেন দেখে ভূত দেখার মতো চমকে গেছে। আমি বিছানায় বসে কাঁদতে লাগলাম, সত্যি সত্যি আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেল, কিন্তু কেন শেষ হয়ে গেল তা বুঝতে পারছি না। কিছুক্ষণের জন্য তো সব ঠিক হয়ে গিয়েছিল, তাহলে আবার কেন উল্টপালট হয়ে গেল? বেশ কিছুক্ষণ পর, যখন আমার কান্না কোনো বাধা মানছে না, তখন ফুপি এসে আমার সামনে দাঁড়াল। আমি কি করে চোখের পানি লুকাবো বুঝতে পারলাম না। লুকাতে হলো না, ফুপিকে দেখে যেন চোখের পানি আপনা থেকেই লুকিয়ে গেছে। ফুপি আমাকে জিজ্ঞেস করল, কি রে, কাঁদছিস কেন? মাথা ব্যথা করছে তো তাই। ও, প্রিয়ম এই ঘরে এসেছিল কেন? আমার গলায় কথা আটকে গেল। কিছুই বলতে পারছি না। ফুপি কখন দেখল প্রিয়মকে? কি বলবো আমি? ফুপি নাবাকে ডাকল, নাবা এসে রুমে ঢুকল, কিন্তু ওর চোখে মুখে কেমন যেন একটা আতঙ্ক, আর ফুপি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ফুপি আবার বলল, আমি চলে যাওয়ার পর কি কি হয়েছে? প্রিয়ম কেন এই রুমে এসেছিল তমা? আমি কিছু বলার আগে নাবা বলল, তমা আপুর সাথে কথা বলতে এসেছিল। আর তুই দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলি। পাহারা দিচ্ছিলাম কোথায়? আমি তো চেয়ারে বসে। পুরো কথাটা বলতে পারল না, তার আগেই ফুপি নাবার গালে একটা চর বসিয়ে দিল।
আমি বুঝতে পারলাম আমার উপর জমে থাকা রাগটা নাবার উপর উগরে দিয়েছে ফুপি। আমার দিকে তাকিয়ে বলল, মিথ্যা কথা বলবি না। এই তমা, তুই কি লজ্জা শরমের মাথা খেয়ে বসেছিস? আমি এসে কি দেখেছি? আমার ভাইজি একটা ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ছি ছি, লজ্জা হচ্ছে আমার। আমার বাড়ির আর কোনো মেয়ে এমন কাজ করেনি। এই সত্যি কথা বল, কি করছিলি? ফুপি খুব রেগে কথা বলছে কিন্তু আস্তে আস্তে। আমি জোর করে গলা থেকে শব্দ বের করলাম, বললাম, কিছুই না, শুধু কথা বলছিলাম। কি এত কথা ওর সাথে? আমি প্রিয়মকে ভালোবাসি, ওর সাথে জীবন কাটাতে চাই, আমি চাই প্রিয়মের সাথে আমার বিয়ে হোক। কিন্তু এর বেশি কিছু হয়তো ফুপি শুনতে চায়নি। ঠাস করে গালে একটা চড় পড়ল। নিজেকে সামলে নিলাম, কিন্তু চোখের পানি সামলাতে পারলাম না, চোখের পানি ছেড়ে দিলাম। ফুপি আমার কাছে এসে বলল, চুপ, কাঁদবি না। কাঁদলে তোর খবর আছে। ভালোবাসা। তোর আব্বুকে আমি বলছি ঢাকায় এসে এসব কাজ করো, আর তোমাকে সাহায্য করে উনি। যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ে দিতে হবে, না হলে তুই আমাদের পরিবারের মান সম্মান ডুবিয়ে দিবি। আমাদের কথা চাপাচাপি হয়তো সৃজন ভাইয়া শুনে ফেলেছিল। ও এসে দাঁড়ালো দরজার সামনে, হাতে চায়ের কাপ। তারপর বলল, কি হয়েছে? আমাকে দেখে বলল, ও কাঁদছে কেন? ফুপি রেগেমেগে বলল, কি হয়েছে তুইও জানিস নাকি তমা আর প্রিয়মের ব্যাপারে? সৃজন ভাইয়া কিছুক্ষণ চুপচাপ থেকে হয়তো কিছুটা আঁচ করতে পেরেছে। বলল, তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুইও এমন কথা বলছিস? আমি আবার কি বললাম? প্রিয়মের সাথে তমার সম্পর্ক মেনে নিলে কি হবে? প্রিয়মের সাথেই তমা ভালো থাকবে। প্রিয়ম খুব ভালো ছেলে, সেটা তো তুমিই বলো। তাহলে ওদের বিয়ে দিয়ে দিলেই হলো, সমস্যা কোথায়? সৃজন ভাইয়া খুব সহজভাবেই বলল কথাটা। হ্যাঁ, আমি জানি প্রিয়ম ভালো ছেলে। আবার এটাও জানি প্রিয়ম ক্যান্সারের রোগী, যখন তখন মারা যেতে পারে। ও তো মরে যাবে কিন্তু। পুরো কথা শেষ হওয়ার আগেই সৃজন ভাইয়া রেগে চিৎকার করে উঠল, তুমি এভাবে বলতে পারো না, তোমার কোনো অধিকার নেই এভাবে বলার। প্রিয়ম মারা যাবে কেন? চিকিৎসা চলছে তো। তমার উচিত প্রিয়মের পাশে থাকা। কি তমা? আমি কিছুই বুঝছি না। চোখের পানি শুকিয়ে গেছে, মনের ভেতর তোলপাড় হচ্ছে, আমি কিছু ভুল শুনেছি, এটাই ভাবছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু ভাবছি যা শুনেছি ভুল শুনেছি। সবকিছু আগের মতো নীরব হয়ে গেছে। সবাই ঘুমিয়ে গেছে, আমি বিছানায় এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। যা শুনেছি তারপর হয়তো ঘুম আসবেও না। আমার থেকেও বেশি কষ্ট প্রিয়ম করছে, আমার যাতে কোনো কষ্ট না হয় তার জন্য প্রিয়ম আমার থেকেও দূরে সরে যাচ্ছে। কিন্তু আমি কেন তাকে যেতে দিব? প্রশ্নটা মনে আসতেই আমি উঠে বসলাম, বেশ কয়েকবার প্রিয়মকে কল দিলাম। প্রিয়ম প্রথম কলটা কেটে দিল, তারপর শুধু রিং বেজে গেল কিন্তু কেউ রিসিভ করল না। বেশ কিছুক্ষণ পর আবার কল দিলাম, কিন্তু এইবার প্রিয়ম মোবাইল বন্ধ করে রেখেছে। আমার এখন সবচেয়ে বেশি অসহায় লাগছে, কি করব বুঝতে পারছি না। না আমার থেকে প্রিয়মের দূরে চলে যাওয়াটা মানতে পারবো, আর না প্রিয়মের এই অসুস্থতাকে মানতে পারবো। কি করব আমি? আমার এত বেশি অসহায় লাগছিল, প্রিয়মের সাথে কথা বলার জন্য মন ছটফট করছে। হঠাৎ করেই মাথায় এলো, আচ্ছা আমার ফোন ধরছে না, কিন্তু সৃজন ভাইয়ার ফোন তো ধরবে। দেয়ালে লাগানো ঘড়িটার দিকে তাকালাম, 3:05 বাজে। এত রাতে সৃজন ভাইয়ার রুমে যাওয়াটা কি ঠিক হবে? উঠতে গিয়েও উঠলাম না, শুয়ে পড়লাম। আচ্ছা সৃজন ভাইয়া তো রাতে অনেক চা খায়, চা বানানোর জন্য তো উঠতেই পারে, এটা ভেবেই উঠে বসলাম। রুম দরজা হালকা খুলে বাইরে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরুতেই বাদিকে ফুপির রুম।
ফুপির রুমের দরজা হালকা খোলা আছে, হয়তো নামাজ পড়ছে। ওনার আবার রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস। আমি ফুপির রুমটা পেরিয়ে গেলাম, চারদিক এত অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না। ধাক্কা খেলাম চেয়ারের সাথে। নীরব নিস্তব্ধ জায়গায় আওয়াজটা বেশ জোরে শোনা গেল। মনে পড়ল ডাইনিং রুমে আছি আমি। ডাইনিংটা পেরুতেই সদর দরজার পাশেই সৃজন ভাইয়ার রুম। আমি সৃজন ভাইয়ার রুমে ঢুকলাম। হালকা নীল রঙের আবছা আলোয় আমি দেখলাম সৃজন ভাইয়া রুমে নেই। সৃজন ভাইয়া তো রান্নাঘরেও নেই। সৃজন ভাইয়া রান্নাঘরে থাকলে আমি দেখতাম, আর রান্নাঘরে লাইট ঝালানো থাকত। তাহলে সৃজন ভাইয়া বাসায় নেই। এত রাতে সৃজন ভাইয়া কোথায় যেতে পারে? আর কখন বের হলো বাসা থেকে? 7-5 ভাবতে ভাবতেই আমার রুমে ফিরে এলাম। নাবা বেঘরে ঘুমাচ্ছে। মাঝে মাঝে নাকও ডাকছে। লাইট জ্বালিয়ে দিলাম। নাবার দিকে তাকিয়ে ভাবলাম হয়তো ওর ঘুমের ব্যাঘাত ঘটবে, কিন্তু নাবার ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না। একটা খাতা আর কলম নিয়ে বসে গেলাম। ভাবলাম প্রিয়মকে একটা চিঠি লিখব, সেই মশার কথা লিখেছিলাম যে সেই চিঠিটার মতো। তারপর প্রায় আধ ঘন্টা লিখা অর্ধেক শেষ করেছি মাত্র। একবার পড়লাম, না সবটা চিঠিতে প্রিয়ম আর প্রিয়ম। প্রিয়মের অসুস্থতা, আমার প্রতি প্রিয়মের ভালোবাসা, এসব লিখেছি। চিঠিটা ভাঁজ করে ঝুড়িতে ফেলে দিলাম। লাইটটা অফ করে বিছানায় শুয়ে পড়লাম। কিছুই ভালো লাগছে না। নিজের মনকে প্রশ্ন করলাম, আচ্ছা প্রিয়ম কি মারা যাবে? প্রশ্নটা নিজের মনকে করার পর মন খুলে কাঁদতে লাগলাম। কান্নাতেও তৃপ্তি আছে, কিন্তু আমি সেই তৃপ্তিটা পাচ্ছি না। আমার ইচ্ছা করছে আমি চিৎকার করে কাঁদি, খুব জোরে চিৎকার করে, কিন্তু পারছি না। মনের ভিতরে জমা থাকা চিৎকারগুলো গলা অবধি এসে আবার ফিরে যাচ্ছে। এভাবে কাঁদলে আরও বেশি কষ্ট হয়। সকালের দিকে ঘুমিয়েছি। তখন অনেক গভীর ঘুমে কি যে আবোল তাবোল স্বপ্ন দেখছি কে জানে। ঠিক তখনই প্রচণ্ড ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে সৃজন ভাইয়াকে দেখলাম। সৃজন ভাইয়ার শুকনো মুখটা দেখে আমি ঘাবড়ে গেলাম। কি হয়েছে যে সৃজন ভাইয়াকে এমন দেখাচ্ছে? আচ্ছা প্রিয়মের কিছু হয়নি তো? ও কি মারা গেছে? সৃজন ভাইয়া কি এটা বলতেই এসেছে? আমি সৃজন ভাইয়ার দিকে তাকিয়ে এসব ভেবে যাচ্ছিলাম, আর চোখ পানিতে টলমল করছিল। হঠাৎ সৃজন ভাইয়ার কথায় আমার ভাবনায় ছেদ হল। এই প্রিয়তমা, তুমি কি ভাবছ? উঠো তো। আমি উঠে বসলাম। চোখে টলমল করা পানিটা গড়িয়ে পড়ল উঠে বসতেই। পরক্ষণেই কায়দা করে মুছে নিয়েছিলাম যাতে সৃজন ভাইয়া বুঝতে না পারে। আমার সামনে পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসে বলল, তুমি রেডি হয়ে নাও তো, তাড়াতাড়ি, আমাদের বেরুতে হবে। আমি সৃজন ভাইয়ার দিকে তাকালাম। আমাকে নিয়ে কোথায় যাবে? এর আগে তো কখনো সৃজন ভাইয়া বলেনি। তাহলে কি আমার ভাবনায় ঠিক প্রিয়ম মারা গেছে? চোখ দুটো আবার ঝাপসা হয়ে গেল। সৃজন ভাইয়া বলল, আরে তুমি কাঁদছ কেন? তুমি ভাবছ যে প্রিয়মারে কিছু হয়নি। রেডি হয়ে নাও। সৃজন ভাইয়া উঠে চলে যাচ্ছিল। আমি বললাম, কোথায় যাব? আর ফুপি? পুরো কথাটা বলতে গিয়েও বলতে পারলাম না, তার আগেই সৃজন ভাইয়া বলল, আমি আম্মুকে বলেই তোমাকে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি বেশ কিছুক্ষণ বসে থেকে তারপর ফ্রেশ হয়ে রেডি হলাম। বাসা থেকে বেরিয়ে কয়েকটা সিঁড়ি নিচে নামতেই সৃজন ভাইয়া বলল, এই তোমার জ্বর কমে গেছে? আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম, আবার নাও বললাম। আমার জ্বর কমেনি। তারপরও কেন জানি মিথ্যা কথা বলতে যাচ্ছিলাম। সৃজন ভাইয়া গম্ভীর হয়ে বলল, তুমি মনে হয় ওষুধও খেতে পারোনি, তাড়াতাড়ির জন্য। আর একটু পড়ে গেলেও সমস্যা হতো না, চাটা খেয়ে নিতে পারতাম। কথাটা শেষ করে সৃজন ভাইয়া খুব দ্রুত নিচে নেমে গেল। আমি নিচে নেমে দেখি সৃজন ভাইয়া চা খাচ্ছে। আমাকে দেখে বলল, গাড়িতে পানির বোতল আছে,
আর ওষুধ রাখা আছে, খেয়ে নাও, জ্বর কমে যাবে। আমি ততক্ষণে চা খেয়ে আসছি। আমি সামনের সিটে বসে দেখলাম একটা পানির বোতল আর ওষুধ রাখা আছে। শুধু শুধু টাকা খরচ, বাসা থেকেই খেয়ে আসা যেত। কিন্তু আমাকে নিয়ে ও কোথায় যাচ্ছে? সৃজন ভাইয়া গাড়িতে উঠে বসল, খুব আস্তে করে বলল, তমা। আমি চমকে সৃজন ভাইয়ার দিকে তাকালাম। সৃজন ভাইয়া আমাকে তমা ডেকেছে, নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না। সৃজন ভাইয়া গাড়ি চালাতে লাগল। কেন ডাকল, কি কারণে ডাকল কিছুই বলল না। চুপচাপ গাড়ি চালাচ্ছে। মানুষটা সব সময় নিজের খেয়ালে থাকে, নিজের খেয়ালেই চলে। কিন্তু এখন এটা জানা প্রয়োজন যে সে আমাকে নিয়ে কোথায় যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি? সৃজন ভাইয়া একবার আমার দিকে তাকালো, তারপর আবার সামনের দিকে তাকালো, বলল, বলছি। তারপর অনেকক্ষণ চুপচাপ কিছুই বলছে না। আমি গাড়ির জানালা দিয়ে বাইরের গাড়ি গাছগুলোই দেখছিলাম। হঠাৎ করেই সৃজন ভাইয়া বলল, তুমি জানো প্রিয়ম আমার কত ভালো বন্ধু। আত্মার আত্মা। আমরা একজনকে ছাড়া আরেকজন চলতেই পারি না। সব কথাই শেয়ার করি। আমি গিটার না বাজালে প্রিয়ম গাইতে পারে না, আর প্রিয়ম গান না গাইলে আমি গিটার বাজিয়ে মজা পাই না। তুমি কত ভাগ্যবতী জানো, প্রিয়মকে পেয়েছ তুমি। কালকে তোমার প্রত্যেকটা কল প্রিয়ম দেখেছে, কিন্তু রিসিভ করে কথা বলতে পারেনি। তখন প্রিয়মের অবস্থাটা কি হয়েছিল তুমি বুঝতেও পারবে না। ও কতটা কষ্ট পাচ্ছিল। কথা বলা থামিয়ে সৃজন ভাইয়া চুপচাপ গাড়ি চালাতে লাগল। আমি সৃজন ভাইয়ার হাতের দিকে তাকিয়ে আছি। বাম হাতে সাদা আকিক পাথরের একটা আংটি আছে। আমার চোখ আবার ঝাপসা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে এক ফোঁটা পানি। প্রিয়তমা। সৃজন ভাইয়া আবার ডাকল। আমার গলা দিয়ে কোনো শব্দই বেরুচ্ছে না। খুব জোর করেই বললাম, হু। তুমি প্রিয়মকে আর কষ্ট দিও না। তোমাকে দেখলে ও কষ্ট পায়, তোমার কল ধরতে না পারলে ও কষ্ট পায়। আর কষ্ট দিও না প্লিজ। এতক্ষণে আমি সৃজন ভাইয়ার হাত দিক থেকে চোখ তুলে মুখের দিকে তাকালাম, সাথে সাথেই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি প্রিয়মের সাথে দেখা করতে চাই। আমার কথা শুনে সৃজন ভাইয়া আমার দিকে তাকালো। কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আমি প্রিয়মের সাথে দেখা করতে চাই। তুমি আমাকে নিয়ে যাবে? না, আমি একা চলে যাব। সৃজন ভাইয়া গাড়ি থামিয়ে দিল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ করেই বলল, আমি তোমাকে প্রিয়মের কাছেই নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি এমন কিছু করবে না, এমন কিছু বলবে না যাতে প্রিয়ম কষ্ট পায়। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সৃজন ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর বলল, আর কাঁদবেও না। তোমাকে আজ অথবা কাল মামা এসে নিয়ে যাবে। তারপর আর প্রিয়মের সাথে দেখা নাও হতে পারে। আমি যতদূর শুনলাম তোমার বিয়ে ফিক্সড হয়ে যাবে কয়েকদিনের ভিতর। তো বুঝতেই পারছো এত তাড়াতাড়ি তোমার বিয়ের প্রস্তুতি কেন নিচ্ছে? কারণ আমার আম্মু সব বলে দিয়েছে। আম্মু প্রিয়মকেও রাতে বুঝিয়েছে, তারপর তোমার উপর রাগ ঢেলেছে। সৃজন ভাইয়া কথাগুলো বলতে বলতেই একটা সিগারেট বের করে তাতে আগুন ধরালো। আমি এর আগে কখনো সৃজন ভাইয়াকে সিগারেট খেতে দেখিনি, তাই স্বাভাবিকভাবেই একটু অবাক হলাম। কিন্তু কিছু বললাম না, কারণ আমি অন্য কিছু নিয়ে টেনশনে আছি। আমি কি করে আমার জীবনের দিকে ধেয়ে আসা প্রত্যেকটা ঝড়কে মোকাবেলা করব তাই ভাবছিলাম। ঠিক তখনই আবার সৃজন ভাইয়া বলল, প্রিয়তমা। হু। আমি যে স্মোকিং করি সেটা কাউকে বলবে না। আমি জানি তুমি বলবে না, তারপরেও সতর্ক করে দিলাম। কথাটা বলার সময় সৃজন ভাইয়া নাক মুখ দিয়ে ধোঁয়াটা বেরিয়ে আসলো। আমি কিছুক্ষণ সৃজন ভাইয়ার দিকে তাকিয়ে আবার অন্যদিকে মাথা ঘুরিয়ে নিলাম।
কিছুক্ষণ পর গাড়ি থামল একটা কমলা রঙের গেইটের সামনে। সৃজন ভাইয়া বলল, সোজা ছাদে চলে যাবে, 6 তলা। ছাদে একটা ঘর আছে, ওখানেই পাবে ওকে। সৃজন ভাইয়া গাড়ি থেকে নেমে এসে গাড়ির দরজা খুলে দিল। আমি নামলাম। গেইট পেরিয়ে সোজা হাঁটতে লাগলাম। পায়ে ব্যথা পাচ্ছি, কিন্তু হাঁটতে হচ্ছে। পায়ে ব্যথা নিয়ে 6 তলা পর্যন্ত উঠতে পারব তো? সৃজন ভাইয়া ও বাকি একটু হেল্প করলে কি হতো? ফুপি 2 তলায় থাকে বলে নামতে এতটা কষ্ট হয়নি, কিন্তু এখান 6 তলা পর্যন্ত উঠতে আমার কষ্ট হয়েছে। আমি যখন প্রায় ছাদে পৌঁছে গেছি তখন আমার ফোনটা বেজে উঠল। এই সময় আবার কে কল দিল? ব্যাগ থেকে মোবাইলটা বের করতেই একটা অপরিচিত নাম্বার দেখলাম। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, ওই তুমি ছাদে উঠে গেছ? আমার আর বুঝতে বাকি রইল না যে এটা সৃজন ভাইয়া। সৃজন ভাইয়া আবার বলল, আমার তো মনেই ছিল না যে তুমি অসুস্থ, তোমার পায়ে ব্যথা। তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে, তা দেখে মনে হলো তোমার তো পায়ে ব্যথা। আমি ছাদে পৌঁছে গেছি। সৃজন ভাইয়া ফোন কেটে দিল। সেই কখন দেখেছে আর মাত্র ফোন দিয়েছে, শুধুমাত্র ভদ্রতা রক্ষার্থে। ছাদে যাওয়ার পর রুমটা চোখে পড়ল, খুব ছোট একটা রুম। দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। কেউ একজন ঘুমিয়ে আছে, কাঁথা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত মুড়িয়ে রেখেছে। ফ্লোরে বিছানা করা। লম্বা দেখে বুঝতে পারলাম মানুষটা প্রিয়ম। আজকের আবহাওয়াটা ঠান্ডা, কিন্তু তাই বলে এভাবে মাথা ঢেকে শুয়ে থাকবে? প্রিয়মকে এভাবে শুয়ে থাকতে দেখে আমার প্রচণ্ড গরম লাগছিল, আর মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। প্রিয়মের মাথার পাশে বসে ওর মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই প্রিয়ম আবার মুখ ঢেকে বলল, দরজাটা কে খুলেছে? আমি উঠে গিয়ে দরজাটা আবার চাপিয়ে দিলাম। দরজার কাছে থেকেই আর একবার প্রিয়মের দিয়ে তাকালাম, যার চুল এত সুন্দর, যার হাসি এত সুন্দর, যে দেখতে এত সুন্দর, আর তার শোয়ার স্টাইল কিনা এত বাজে। কিন্তু কি আর করা, এই বাজে অভ্যাসটার সাথেই আমাকে থাকতে হবে। প্রিয়ম ঘুমিয়ে আছে দেখে ওকে ডাকতে একদম ইচ্ছা করছিল না। ওর মোবাইলটা পাশেই ছিল। ওর মোবাইলটা হাতে নিয়ে একটা বালিশ দেয়ালে দিয়ে হেলান দিয়ে বসলাম। প্রিয়মের মোবাইলের লক আমি আগে থেকেই জানতাম। লক খুলে ওর গ্যালারি চেক করলাম। সবার ছবিই পেলাম, কিন্তু আমার একটা ছবিও নেই। শুধু এখন না, এর আগেও আমি কখনো ওর মোবাইলে আমার ছবি পাইনি। এর কারণটা কখনো ওকে জিজ্ঞাসা করা হয়নি। গ্যালারি ছেড়ে ওর ফোনে সেভ করা নাম্বারগুলো দেখছিলাম। সবার নাম্বারগুলোই অদ্ভুত অদ্ভুত নাম্বার দিয়ে সেভ করা। যেমন একটা নাম হলো চাখর, মনে হয় এটা সৃজন ভাইয়ার নাম্বার ছিল। আমার নাম্বার বুচি দিয়েই সেভ করা। আরও অনেক নাম্বার আছে, শুধুমাত্র ওর আম্মুর নাম্বারটায় অদ্ভুত নাম দিয়ে সেভ করেনি। কতক্ষণ আর এভাবে মোবাইল দেখে সময় কাটানো যায়? প্রিয়মকে ডেকে তুলতে গিয়েও আবার থেমে গেলাম। কি যেন ভেবে ওর পাশেই শুয়ে পড়লাম। প্রিয়মের মুখ থেকে কাঁথাটা সরে গেছে, আমি ওর মুখের দিকে ততক্ষণ তাকিয়েছিলাম জানি না। হঠাৎ করেই আমার মনে হলো প্রিয়মের খুব গাঢ় গোলাপি ঠোঁটগুলো আমাকে টানছে। 7-5 না ভেবেই আমি প্রিয়মের ঠোঁটে একটা চুমু খেলাম, এবং সেটা খুব তাড়াতাড়ি। প্রিয়ম বুঝতেই পারেনি। কিন্তু এতক্ষণ আমি একা একা বসে থাকতে পারবো না, আমাকে প্রিয়মকে জাগাতে হবে। প্রিয়মের বুকে মাথা রেখে ওকে হালকা জড়িয়ে ধরতেই প্রিয়ম জেগে গেল। শুধু জেগে গেল না, আমাকে প্রায় ধাক্কা দিয়েই সরিয়ে গেল। ও চোখ বড় বড় করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। প্রিয়ম বেশ অবাক হয়েছে আমাকে দেখে। কিছুক্ষণ পর বলল, তুমি এইখানে কিভাবে এসেছ? আর কি করছিলে এটা? তুমি যেভাবে আসো, অন্যরা যেভাবে আসে, আমি সেইভাবেই এসেছি। আর কিছুই করছিলাম না। আমি উঠে বসতে বসতে বললাম। প্রিয়ম হঠাৎ করেই গম্ভীর মুখে বলল, এসেছ তুমি?
এসেছিলাম তো অনেক কিছুর জন্যেই, অনেক জিনিস আছে যেগুলো আমি তোমার কাছ থেকে পাই। সেইগুলোই নিতে এসেছি। আমার কাছে কি জিনিস? তোমার ভালোবাসা, তোমার আদর, আরও অনেক কিছু। মানে মোট কথা আমার তোমাকে চাই। কবে বিয়ে করবে বলো? প্রিয়ম রেগে গেল, কিন্তু রাগটা প্রকাশ করল না, ঠান্ডা গলায় বলল, তুমি সব জেনে গেছো তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বলে একটা বালিশ এনে কোলের উপর রাখলাম। প্রিয়ম বলল, তাহলে এমন পাগলামো করছো কেন? তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। বিয়ে করবে, এতে সম্ভব অসম্ভবের কি আছে? আমার ক্যান্সার তুমি সেটা জানো তো? হ্যাঁ, জানি তো। তাতে কি হয়েছে? চিকিৎসা করালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ধরো বিয়ের কয়েক মাস পর যদি আমি মারা যাই, তখন কি হবে? তখন তোমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন সারা জীবন পস্তাতে হবে। আমি আরো স্বাভাবিক হতে চাইলাম, কিন্তু পারলাম না। প্রিয়মের কথা শুনে আমার গলা কেঁপে গেল। তারপরও স্বাভাবিকভাবে বললাম, তখন আর কি হবে? কিছুই হবে না। মরে গেলে মরে যাবে, তবে আমাকে একটা ছোট্ট প্রিয়ম দিয়ে যাবে। কথাটা বলতে গিয়ে আমার চোখে পানি চলে আসলেও সামলে নিলাম, স্বাভাবিক হয়ে বললাম, কতদিন হলো তুমি চিবুকের নিচের তিলটায় চুমু খাও না? একটা চুমু খাও তো। আমি আরও একটু প্রিয়মের কাছে এগিয়ে গেলাম। প্রিয়ম ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গালে। গালে হাত দিয়ে আমি প্রিয়মের দিকে রইলাম। অদ্ভুত বিষয় হল, আমি কাঁদিনি। চলবে।